ফেসবুকের দৌলতে জ্যোতির আলাপ মাইকেলের সাথে। ওই ফেসবুকের মতো জিনিসটা না থাকলে হয়তো আজ এই হাসি খুশি পরিবারটা আনন্দ থেকে নীরবতায় পরিণত হতো না। ফেসবুকের দ্বারাও প্রেম হয়? আই মিন সিনেমার মতো? তুই কত পিছিয়ে আছিস। আমার সাথে রাহুলের প্রেম তো ফেসবুকেই শুরু। কই গো, এবার মেয়েকে ডাকো। কোন বিকেলে ঘরে ঢুকেছে? কেন, তখন থেকে একবারও বাইরে আসেনি? আমার হাতে বেশি সময় নেই রে, আমি আর পারছি না। মাথা শান্ত কর, মনটাকে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। এতটা বাস্তবিক হতে গিয়ে তুমি কি সব ইমোশন পুড়িয়ে ফেলেছো? আমাদের একমাত্র মেয়ে সকাল থেকে নিখোঁজ। আজ যে ডেড বডিটা ভেসে উঠেছে সেটা একটা মেয়ের। মুখটা কোনো রকমই চেনা যাচ্ছে না, যেন কেউ পাছে চিনে ফেলে, তাই নিজেই মুখে অ্যাসিড ঢেলে নিয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা নিয়ে স্বরচিত গল্পের ভাণ্ডার হল ঘাসফুলের ইতিকথা। আজ আপনাদের জন্য অঞ্জন সিংহের লেখা দি হাইড অ্যান্ড সিক স্টোরি। অঞ্জন সিংহ জন্ম 1999 সালের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। বর্তমানে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পঠনরত হলেও লেখালেখির নেশাও তার মধ্যে অদম্য। তার লেখা কিছু গল্প যেমন 201-এর গপ্প, এভাবেও ফিরে আসা যায় অডিও স্টোরি রূপে, এবং তার অভিনীত শর্ট ফিল্ম যেমন অতিথি আপ্যায়ন, ডিয়ার বিন্দু নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। দ্য হাইড অ্যান্ড সিক স্টোরি এই গল্পটি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশিত করেন। আজকের গল্পের প্রধান চরিত্রে সমরেশ, জ্যোতি, সুমনা, উমা এবং ইন্সপেক্টর অভিরাজ। গল্প পাঠে আমি সোহম। সমরেশের চরিত্রে সৌরভ, জ্যোতির চরিত্রে শ্রাবস্তি, সুমনার চরিত্রে মৌমিতা, উমার চরিত্রে শম্পা, অভিরাজের চরিত্রে বুবাই। এছাড়াও অন্যান্য চরিত্রে সোহম এবং সুমিত। বিশেষ সহযোগিতায় ফেরারি মন ইউটিউব চ্যানেল থেকে বুবাই এবং থ্রিল বিগিনস ইউটিউব চ্যানেল থেকে শম্পা। আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে মণিময়। পোস্টার ডিজাইনে ইন্দ্রিয়ন। পরিচালনায় ঘাসফুলের ইতিকথা। শুনতে থাকুন আজকের গল্প দি হাইড অ্যান্ড সিক স্টোরির প্রথম অধ্যায়। নব্বই দশক থেকে আজ একবিংশ শতাব্দীতে আসার পথে বিজ্ঞানের অগ্রগতির কোনো তুলনা নেই। তাই আজ কয়েক সপ্তাহের চিঠির অপেক্ষাকৃত মানুষগুলো কয়েক মাইক্রোসেকেন্ডের রিপ্লাইয়ের অভ্যস্ত। ফেসবুকের দৌলতে জ্যোতির আলাপ মাইকেলের সাথে। হ্যাঁ, জ্যোতি এই গল্পের প্রধান চরিত্র। ওই ফেসবুকের মতো জিনিসটা না থাকলে হয়তো আজ এই হাসি খুশি পরিবারটা আনন্দ থেকে নীরবতায় পরিণত হতো না। এত কম বয়সে চাঁদের মতো মুখখানি মেয়ের ছবিতে রজনীগন্ধার মালা পড়বে কে ভেবেছিল? জ্যোতি হলেন সেন্ট উইলিয়াম কলেজের প্রফেসর সমরেশ মজুমদারের মেয়ে। পেশায় সমরেশবাবু শিক্ষক হলেও তিনি চিরকাল ভূতপ্রেত আর অন্ধবিশ্বাসে পরিপূর্ণ। এই তো সেদিন তিনি কলেজের সেমিনার অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ির সামনে কালো বেড়ালের রাস্তা কেটে দেওয়ায় তিনি অশুভ বলে আর গেলেনই না, সোজা বাড়ি ফিরলেন। এমনটাই বিচার রাখেন তিনি। ওনার স্ত্রীও একই মেজাজের। স্ত্রীর বাবার রত্ন আর শোরুম দেখেই কোনো রকম পণ ছাড়াই বিয়ে করেন। অন্যান্য আর 5টা পরিবারের মতো জ্যোতিকে অর্থের অভাব কখনো অনুভব করতে হয়নি। তাই কলেজের ওঠার সাথে সাথেই সমরেশবাবু মেয়েকে ফোন গিফট করে বলেন, নে, এটা তোর জন্যে। কি বাবা, কি আছে এই বক্সে? নিজেই খুলে দেখ। ও বাবা, এ তো স্মার্টফোন। আমার জন্য এটা?
তা নয় তো কি আমি এইসব ব্যবহার করব এই বয়সে? এখন কলেজে উঠেছিস, এখন তোর এটার খুব প্রয়োজন পড়বে, বুঝলি? থ্যাংক ইউ বাবা, খুব পছন্দ হয়েছে আমার। হ্যাঁ, কিন্তু এটার অতিরিক্ত ব্যবহার যেন না দেখি। উফ হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। সমরেশবাবু বয়সে বৃদ্ধ হওয়ায় টেকনোলজির অতটা খবর না রাখলেও ইন্টারনেট ব্যাপারে নিজের ছাত্রছাত্রীদের থেকেই জেনেছিলেন। এর ফলে যে মানুষ সাহায্যের সাথে বিপদের মুখে পড়তে পারে সেই সম্পর্কে জ্ঞাত ছিলেন। তাই তিনি 3G এর সময়কালে টক টাইম রিচার্জ করে দিলেও ইন্টারনেট ডেটা দেননি। এর ফলে তিনি চিন্তামুক্ত ছিলেন, কারণ কলেজে যাওয়া আর আসাটাও উনি তার গাড়িতেই দিয়ে করাতেন। একদিক দিয়ে বলা যেতে পারে জ্যোতির জীবনটা 4 দেওয়ালে বন্দি খাঁচার পাখির মতো হয়ে উঠেছিল। তাই এই খাঁচার পাখির মতোই তারও ইচ্ছা ছিল ওড়ার, অন্যান্য সবার মতোই উড়বে। এমন একটা দেশে উড়ে যেতে চেয়েছিল যেখানে বাধা ধরা কিছু থাকবে না। কিন্তু স্বপ্ন আর বাস্তবতাটা রোজ তার চোখের সামনে ভাসত, তাই আর চেষ্টা করেনি। রোজকারের কলেজের ক্লাসের মতোই ক্লাস চলছিল, কিন্তু হঠাৎ তার বান্ধবী সুমনা তাকে ওয়াইফাইয়ের কথা জানায়, যেন ওড়ার জন্য একজোড়া ডানা দিল। ওয়াইফাই নাম তো শুনেছি, আমার ফোনে এটা আছে তো, কিন্তু এটার ব্যবহার কি? এটা জানিস না? আরে এখন নিজে রিচার্জ না করে অন্যের ডেটা ব্যবহার করে। কিভাবে? এই সত্যি কি আমি তোদের মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবো? আমি আছি তো, সব শিখিয়ে দেব। কিন্তু বাবা তো আমার রিচার্জ করেনি, আমার ফোনে তো হবেই না। চাপ নিস না। When Sumona is here, don't worry about fear. আচ্ছা নে, তুই যা করার কর। এই বলে জ্যোতি ফোনটা সুমনাকে দিল। হ্যাঁ, তুই কত পিছিয়ে আছিস। আমার সাথে রাহুলের প্রেম তো ফেসবুকেই শুরু। ফেসবুকের দ্বারাও প্রেম হয়? আই মিন সিনেমার মতো? আরে একদম, তোকেও শেখাবো সব। তুই শুধু বাড়ি ফেরার আগে লগ আউট করিস, তাহলেই কাকু কিচ্ছু টের পাবে না। মানে? এই একটু ক্লিয়ার করে বল না। এর মানে তোকে এখন বুঝতে হবে না, সময় এলে শিখে যাবি। এরপর থেকে ব্যাস শুরু হলো নূতন অধ্যায়। খাঁচার পাখি যেন একটু হলেও কয়েক সময়ের জন্য ছাড় পেল। এবার থেকে সপ্তাহে 6টা দিন ওই কলেজ টাইমগুলো যেন আরও আনন্দে কাটতে লাগলো। কয়েকদিন এরকমই কাটে। এরপরই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এই সুমনা, দেখ কি একজন রিকোয়েস্ট পাঠিয়েছে, মাইকেল কোলে নামে। এটা কেমন নাম? কই দেখি। এই বলে সুমনা ফোনটা নিল জ্যোতির থেকে। এ তো বিদেশি, তোকে চিনল কিভাবে? উফ, আমি কি করে জানবো? যাই হোক, গতকাল মেসেজ করেছে তাও। বাহ, এতটাই এগিয়ে গেছে তাহলে। আরে না, আরে আমি দেখলাম তাই বললাম। আচ্ছা কথা তো বল, বাকিটা পরে ভাবা যাবে। এরপর থেকেই ধীরে ধীরে কথা শুরু হয়। মাইকেল লন্ডনের বাসিন্দা, একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। বয়স 25 বছর। জ্যোতিও নিজের সম্পর্কে তার সব কথা পরিস্থিতি সব জানাতে শুরু করে। জ্যোতির সাথে প্রায় 8 মাসের কথোপকথনে মাইকেলও ভাঙাচোরা বাংলা শিখে ফেলেছে। তবে মাইকেলের জীবনে আসার পর থেকে সুমনার সাথেও একটু দূরত্ব তৈরি হয়। আসলে সত্যি বলতে দুজনেই নিজের প্রেম লাইফ নিয়ে বিজি ছিল। এরকমভাবে কথা বলতে বলতে মাইকেল আর জ্যোতি যেন কাছাকাছি না থেকেও স্পর্শহীন ভালোবাসায় মগ্ন হয়ে ওঠে। শুধু মাঝখানে দূরত্ব ছিল প্রপোজাল, সেটারও দেরি রইল না। সেদিন ভিডিও কলে, হাই হ্যালো, তুমি কি একটু ফ্রি আছো? হ্যাঁ অবশ্যই, বলো। তুমিও বাংলাটা শিখে ফেললে তাহলে। ইয়া মেবি। আচ্ছা বাদ দাও, কি বলছিলে বলো। এরকম করে হ্যাঁ আর বলো এই বলেই কেউ কাউকে মুখে কিছু না বলেই যেন দুজনের মনের কথা শুনে নিল।
এরকমভাবে সম্পর্কটার বয়স প্রায় 2 বছর হয়ে গেল। মেয়ে যে বাবার নিয়মের বাইরে না গিয়েও এত দূর এগিয়ে গেছে, সমরেশবাবু তখনও টেরও পায়নি। জ্যোতি এখন 3rd ইয়ারে। সমরেশবাবুর মাথায় এখন মেয়ের বিয়ে নিয়ে চিন্তা আরম্ভ হয়েছে। প্রফেসরের মেয়ে বলে কথা, যার তার হাতে তো আর তুলে দেওয়া যায় না। সেদিন বাড়ি ফিরে সমরেশবাবু, জ্যোতি, এদিকে আয় তো। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা, বলো, আমায় ডাকছিলে? উমা, শুনছো? তুমিও এসো। কি হয়েছে ওখান থেকে বলো, আমি শুনছি। কাজটা একটু বন্ধ রেখে এদিকে এসো, কথা আছে। আচ্ছা আচ্ছা, আসছি, বলো এবার। কিছু হয়েছে বাবা? অবশ্যই, অনেক কিছুই হয়েছে। আরে বলবে তো। আচ্ছা, তোমার নবীনবাবুকে মনে আছে? ওই যে আমাদের পাশের কোয়ার্টারে থাকতো। হ্যাঁ, মনে আছে তো। ওনার ছেলে তো জ্যোতির সাথে নার্সারিতে পড়তো। কে মা? তোর মনে থাকবে কি করে, তুই তখন অনেক ছোট। কিন্তু আজ হঠাৎ ওনার কথা মনে পড়লো তোমার? ওনাদের সাথে তো অনেক দিন হলো কথা হয় না আমাদের। আরে ওখানেই তো টুইস্ট। মানে? নবীনবাবুর ছেলে এই বছরই একটা ভালো সরকারি চাকরি পেয়েছে। এবার নবীনবাবুর চিন্তা তার ছেলের বিয়ে দেখে যাবে। আর তুমি তো জানোই যে উনি সুগারের রোগী। সে সবই বুঝলাম, কিন্তু চিন্তা ছিল ব্যাপারটা বুঝলাম না। ও মা, তুমি এইটুকু বুঝলে না? চিন্তা ছিল মানে হয়তো ওনার ছেলের বিয়ে ঠিক হয়েছে। এক্স্যাক্টলি, ঠিক বুঝেছিস। তার মানে তো নিমন্ত্রণ পেলাম একটা। কবে গো বিয়েটা? তুমি না বোকাই রয়ে গেলে, কিছুই বোঝো না। আরে অন্যের বিয়ে বাড়িতে মানুষ এতটা আনন্দ হয় কখনো? তুমি এত পেঁচিয়ে না বলে একটু মূল কথায় আসবে। নবীনবাবুর মুখটা একেবারে বাংলার 5 হয়ে গেছে চিন্তায়। দেখে ভাবলাম আমিও একটু চিন্তাটা ভাগাভাগি করে নিই। মানে? চিন্তা ভাগ করবে মানে? ভেবে দেখলাম উনিও মেয়ে খুঁজছেন আর আমিও ছেলে খুঁজছি, তাই এরকম সুযোগ আর হাতছাড়া করি কি করে। তার মানে আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? মানে তোমরা কি আমার বিয়ের কথা ভাবছো? হ্যাঁ, এই বছরের শেষের দিকে একটা ভালো দিন খুঁজতে হবে। এই বছরই? জ্যোতির তো এখনো কলেজ শেষ হতে পুরো 1 বছর বাকি। হ্যাঁ, তাছাড়া আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এক্ষুনি বিয়ে কেন? দেখো, মা মেয়ে দুজনকেই বলছি, আমি তোমাদের থেকে কোনো সাজেশন নিতে চাইনি। আমার সিদ্ধান্ত আমি তোমাদেরকে জানিয়েছি, যেটা আমি জানিয়েছি সেটাই হবে। কিন্তু বাবা, আর বয়স তো আইন অনুযায়ী ঠিকই আছে, তাছাড়া সেও শিক্ষিত। তাই বিয়ের পর তুমি কলেজটা নয় শেষ করে নিও, ওকে? এই শুনেই সে নিজের ঘরে ছিটকিনি লাগিয়ে চুপচাপ বসে পড়ে। ছোটবেলা থেকে বাড়িতে তেমন ছাড় পায়নি বলে তেমন বন্ধুও নেই তার, যার সাথে সে কথাগুলো শেয়ার করবে। তখন তার কাছের মানুষ বলতে 2 জন, মাইকেল আর সুমনা। ইন্টারনেট ছাড়া তার মাইকেলের সাথে কথা বলার কোনো উপায়ও ছিল না। তাই জ্যোতি সুমনাকেই ফোন করে। সুমনার পুরো নাম সুমনা পল। সে মেদিনীপুরের বাসিন্দা। পড়াশোনা সূত্রে এখানে মেসে থাকা। মেসে সে একটা আলাদা ঘর ভাড়া নিয়ে থাকে। বাড়ির সবাই ব্যবসায়ী মানুষ, তাই বাড়ির সাথে সুমনার যোগাযোগ এতটাই কম যে মেয়ে নিখোঁজ হলেও অন্তত 1 মাস লাগবে তাদের কানে খবর পৌঁছাতে। এই সব কিছু সম্পর্কেই জ্যোতি জ্ঞাত। সুমনাই মন খারাপ হলে জ্যোতিকে এসব শোনাতো। হ্যাঁ বল রে। একটা বড় ঝামেলা হয়েছে। কি হয়েছে? বাবা আমার বিয়ের কথা বলছে। হ্যাঁ ভালো তো, এই বছরে কলেজটা শেষ করে সেরে ফেলবি এটা। আমি মজা করছি না। বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুই তোর বাবাকে জানা যে তুই এখন চাকরি করতে চাস, তারপর একটা ভালো মতো নিজের পায়ে দাঁড়িয়ে মাইকেলের কথা বাড়িতে জানা। আমি তো সেটাই ঠিক করেছিলাম, কিন্তু বাড়ির আবহাওয়া অন্যদিকে বইছে। তুই তো তাও কত ভাগ্যবান, তোর পরিবার তোর ভালো মন্দ নিয়ে ভাবে। আর ওদিকে আমার বাবা মা পুরোপুরি বিপরীত মুখে। আমি এসব জানি না, তুই এখন আমার বল কি করা যায়, এখন কিভাবে এটা ঠিক করব? এখন তো দেরি আছে, এখন স্বাভাবিকভাবেই থাক, কিচ্ছু রিয়াক্ট করিস না।
সময় এলে জানার সত্যিটা। তাছাড়া ভয়ের কিছু নেই, এখন তুই সাবালিকা, তোর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু সম্ভব না। এই বলে সে জ্যোতিকে সান্ত্বনা দেয়। এরমভাবে আরও 3 মাস কেটে যায়। এর মাঝে আর এই বিয়ের কথা বাড়িতে ওঠেনি। আর ওদিকে মাইকেলের সাথে সম্পর্কটা অনেকটা এগিয়েছে। সেও নাকি তার বাড়িতে মানিয়ে নিয়েছে এই সম্পর্কটা। শুধু দেরি ছিল জ্যোতির ঘর ছাড়াটা। তবে জ্যোতির ইচ্ছা বাড়িতে জানিয়েই সব কিছু করবে, কিন্তু তা আর হয়ে উঠল কোথায়। 6th সেমের পরীক্ষা শেষ করে জ্যোতি প্ল্যান করে আজ সে তার বাবাকে তাদের সম্পর্কের কথা জানাবে। কিন্তু প্ল্যান দ্বারা তো আর প্রেম সম্ভব না। বাড়ি ঢুকতেই দেখে একটা দামি গাড়ি বাইরে দাঁড়িয়ে, কিছু লোকজন এসেছে। জ্যোতির নিজের ঘরে যেতেই বারান্দা থেকে সমরেশবাবু বলেন, জ্যোতি, এদিকে আয় তো। হ্যাঁ বাবা, আসছি। এই বলে জ্যোতি কলেজের ব্যাগ আর ফোনটা টেবিলে নামিয়ে বাবার কাছে গেল। সেখানে সমরেশবাবু ওনাদের সাথে জ্যোতির পরিচয় করিয়ে দিলেন। সেদিন বাড়িতে ওনারা বলতে নবীনবাবু, ওনার স্ত্রী আর তার ছেলে অমিত এসেছিল বিয়ের জন্য পাকা কথা বলতে। এদিকে জ্যোতিকে এ ব্যাপারে সেদিনের পর থেকে কেউ কিছু বলেইনি। তাই সমস্ত ব্যাপারটা একটা বড় আশ্চর্যের থেকে কম ছিল না। জ্যোতি তারপর চুপচাপ কাউকে কিছু না বলে নিজেকে ঘরবন্দি করে নেয়। তখন বিকেল 5টা বাজবে হয়তো। প্রতিবারের মতো এবারেও সে সুমনাকে ফোন করতে যাবে, ঠিক তখনই দেখে সুমনার ফোন থেকে 23টা মিসড কল। সে সাথে সাথে কল ব্যাক করে। হ্যালো, কি হয়েছে রে? এতগুলো কল, আর ইউ ফাইন? আমার হাতে বেশি সময় নেই রে, আমি আর পারছি না। কিসব বাজে বাজে কথা বলছিস? কি হয়েছে সেটা খুলে বল। আজ এত বছরের আমাদের সম্পর্কটা রাহুল আজ এক কথাতে শেষ করতে চায়। তার কথায় আমরা কোনোদিন সিরিয়াস ছিলাম না দুজনেই। তুই তো জানিস আমি রাহুলকে কতটা ভালোবাসি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে? আমি জানি না, হয়তো ওর জীবনে অন্য কেউ এসেছে যার জন্য সে এমন করছে। আমি এটা মেনে নিতে পারবো না রে, আমি পারবো না। মাথা শান্ত কর, মনটাকে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে। শোন না, তোর আংটিটা আর তোকে ফেরত দেওয়া হলো না, যেটা তোর বাবা আমাদের দুজনকে গিফট করেছিল। ওটা আর ফেরত দিতে হবে না, ওটা গিফট, ফেরত দিতে নেই। আর তুই এসব ভাবা বন্ধ কর তো, একটু অপেক্ষা কর, আমি আসছি তোর কাছে। আচ্ছা, বাই। বাই। এই বলে জ্যোতি ফোনটা নামিয়ে রাখল আর ভাবতে শুরু করলো যে এদিকে সে তার কথা বলতে গিয়ে যেন সুমনার দুঃখ অনুভব করতে পারল। আর যাই হোক, কাছের বলতে তো সুমনাই আছে। ওদিকে জ্যোতির বাড়ির লোক আর ঝামেলা চায় না বলে মেয়ের সাথে সে ব্যাপারে আর কথা বলতেই যায়নি। সমরেশবাবুর মতে এবার বিয়ের দিনই যা হওয়ার হবে, তিনি মত পাল্টাবেন না। সেদিন বিকেল 5টার পর থেকে আর জ্যোতিকে কেউ ডাকেনি। কই গো, এবার মেয়েকে ডাকো। কোন বিকেলে ঘরে ঢুকেছে? কেন, তখন থেকে একবারও বাইরে আসেনি? না, দেখো হয়তো আজকে বিয়ের প্রস্তুতি দেখে ঘাবড়ে গেছে। আর কিছু করার নেই, আমি নবীনবাবুকে কথা দিয়ে দিয়েছি। তাছাড়া এই সময় এইরকম হীরের টুকরো ছেলে পাওয়া যায়? কিন্তু না, কোনো কিন্তু শুনবো না। এই তোমার জন্য এই মেয়েটা দিন দিন এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কিছুই বলবো না, ঠিক আছে? কতক্ষণ নিজেকে বন্ধ রাখবি আমিও দেখছি। খিদের টানে এমনিই বেরিয়ে আসবি। তুমি চাপ নিও না, এমনও তো হতে পারে যে ও বাইরে থেকে খেয়ে এসেছে, তাই ওকে ওর হালে ছেড়ে দাও। এই বলে উমা আর সমরেশবাবু কেউই ওই রাতে আর খোঁজ নেয়নি। ওদিকে জ্যোতি যে আদেও সুমনার কাছে গেছে কি না তাও কেউ জানে না, কারণ সে নিজেই তো ডিপ্রেশনের ভুক্তভোগী। এই অবস্থায় তার নিজেরই
কাউকে দরকার সাহস দেওয়ার মতো। পরের দিন ছিল রবিবার, তাই ইচ্ছা করেই সবাই দেরি করে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই সমরেশবাবু উমাকে জিজ্ঞাসা করেন, উমা, তোমার মহারানী উঠেছে? আমি তো খেয়াল করিনি গো, সকালে দেখলাম দরজা খোলা ছিল, তাই ভাবলাম উঠেছে হয়তো। সমরেশবাবুর কেমন যেন একটা খটকা লাগলো, তাই তিনি নিজে উঠে জ্যোতির ঘরে যান। গিয়েই দেখেন ঘর ফাঁকা। যে কেউ দেখলে বলবে যে এখানে কেউ ঘুমায়নি, সব যেন অগোছালো। সমরেশবাবু চিন্তা শুরু হলো। যেই না ঘর থেকে বেরিয়ে গিয়ে গিন্নিকে কিছু জিজ্ঞাসা করবে, তখনই হঠাৎ একটা ডায়েরির ছেঁড়া পাতা মেঝেতে পড়ে থাকতে দেখল। চিঠিটা পড়া শুরু করতেই থমকে দাঁড়িয়ে রইলেন সমরেশবাবু। চিঠিতে লেখা ছিল, আমি তোমার সব কথা শুনি, কিন্তু আমার জীবনের সিদ্ধান্তে আমি তোমার হস্তক্ষেপটা মেনে নিতে পারলাম না। আমায় ক্ষমা করবে পারলে। আমি বাড়ি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। একটা বড় সড়ো আঘাত লাগলেও সমরেশবাবু অনুভবহীন মানুষ, তাই চিঠির ইমোশনটা তোয়াক্কা না করেই তিনি তার বন্ধুকে ইনফর্ম করেন। ওনার বন্ধু হলেন ইন্সপেক্টর অভিরাজ দত্ত। 12 বছরের বেশি তিনি এই পেশায় নিযুক্ত, তাই ওনার উপরই দায়িত্ব দেন মেয়েকে খোঁজার। ওদিকে উমা সারা দিন কান্নাকাটি করলেও সমরেশবাবুর চোখে এক বিন্দুও জল ছিল না। উমা প্রশ্ন করেন, এতটা বাস্তবিক হতে গিয়ে তুমি কি সব ইমোশন পুড়িয়ে ফেলেছ? আমাদের একমাত্র মেয়ে সকাল থেকে নিখোঁজ, আর তুমি পায়ের উপর পা চাপিয়ে সিগারেটে টান দিচ্ছ। তোমার মেয়ে পালিয়েছে, নিজে থেকেই পালিয়েছে, এতে আমার কোনো দোষ নেই। বাবা হয়ে মেয়ের জন্যে যেটা করার দরকার আমি সেটাই করেছি। তাতে আমি খারাপ হলে খারাপ, আমি খারাপই ভালো। অভিরাজকে ইনফর্ম করেছি, ও আসছে। আজ সন্ধ্যের মধ্যেই জ্যোতিকে খুঁজে বার করবে। এরম করতে করতে সন্ধ্যা হয়ে আসে। তখনও উমার জ্যোতি না ফেরার কথা সমরেশবাবুকে জানাতেই অভিরাজবাবু ফোন করেন। সমরেশ বলছো? হ্যাঁ বলো, খোঁজ পেলে জ্যোতির? না, এখনো খোঁজ পাইনি। আমি তোমাদের সাথেই কথা বলতে তোমাদের বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে তোমাদের ওখান থেকে একটা ফোন আসে আমার কাছে। তোমাদের পাশের পুকুরে নাকি একটা ডেড বডি ভেসে উঠেছে। আচ্ছা, তুমি তাহলে ওই কাজটা সেরে এসো, আমি বাড়িতে অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, বেশ, অপেক্ষা করো, আমি আসছি। এরপর বডি ময়নাতদন্তে পাঠিয়ে অভিরাজবাবু সমরেশবাবুর বাড়ি ফেরে। উমা আর সমরেশের সাথে অনেকক্ষণ আলোচনার পর অভিরাজ জানায়, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি সব পুলিশ স্টেশনে আপনার মেয়ের ছবি পাঠিয়েছি, তাই রাজ্যের বাইরে বেরোনো সম্ভব নয়। তাও কিভাবে বুঝবো যে আমার মেয়ে ঠিক আছে? ওমা, তুমি উত্তেজিত হয়েও না, ওকে ওর কাজ করতে দাও। সমরেশ, বলছিলাম আপনি এখানে কতদিন ধরে আছেন? ছোটবেলা থেকেই আমার পড়াশোনা, চাকরি সব এখানেই তো। আজ যে ডেড বডিটা ভেসে উঠেছে সেটা একটা মেয়ের, মুখটা কোনো রকমই চেনা যাচ্ছে না। কই ছবিটা দেখাও তো, যদি চিনতে পারি। মুখ তো স্পষ্ট না বললাম তো, যেন কেউ পাছে চিনে ফেলে, তাই নিজেই মুখে অ্যাসিড ঢেলে নিয়েছে। তবে হ্যাঁ, মৃতদেহের হাতের আঙুলে একটা আংটি পাওয়া গেছে। কই দেখাও। ফরেন্সিক পলিথিন থেকে আংটিটা বের করে টেবিলে রাখতেই, এ তো আমার মেয়ের আংটি, আমি নিজের বাবার শোরুম থেকে এটা জ্যোতির জন্য বানিয়ে এনেছিলাম। হ্যাঁ তো, কিন্তু ওটা ওখানে গেল কিভাবে? আচ্ছা, আমি কি একবার জ্যোতির ঘরটা দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, এদিকে এসো। এই যে এটা এটা। এই বলে তিনি জ্যোতির ঘরটা দেখিয়ে দেন। এই ঘরে ঢোকার পর অভিরাজ যা প্রমাণ পেল সেগুলো সে সমরেশবাবুকে না জানিয়েই ফরেন্সিক ব্যাগে ভরে নিল। যদিও সমরেশবাবু সেগুলো দেখেও না দেখার ভান করলেন, কারণ যার জিনিস সেই তো নেই। এরপর দিন পেরিয়ে মাস হতে থাকে। উমা তখনও মেয়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি। সমরেশবাবু সব দিক দিয়ে মেজাজি মানুষ হলেও নিজের একমাত্র মেয়ে হারানোর দুঃখ কি আর চেপে রাখতে পারে? দুজনেই শোকে কাতর। সমরেশবাবুও আর আগের মতো মেজাজ দেখান না, তবে অন্ধবিশ্বাস আর ভূতের প্রতি বিশ্বাসটাও এখনও আছে।
থাকবে নাও বা কেন। এক দুর্ঘটনায় সমরেশবাবুর মা ও তার ভাই বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তিনি গভীরভাবে শোকাহত হন। তিনি সেদিনের পর থেকে নিজেকেই ওই মৃত্যুর জন্য দায়ী করেন। ওনার মনে হয় এখনও তার মা ও ভাইয়ের ঘরে কেউ যেন আছে। তাই সমরেশবাবু যতই মেজাজ দেখান না কেন, কখনো জোর গলায় চিৎকার করেন না, কারণ তিনি জানেন এতে ওনারা কষ্ট পান। আর এসবের মধ্যে দিয়ে মেয়েকে হারানো, সমরেশবাবু বাস্তবতাটা মেনে নিলেও উমা মানতে পারেনি। অনেকদিন পর সমরেশবাবুর বারবার বোঝানোর পর উমা একটু হলেও ব্যাপারটা মেনে নিয়েছিল। কিন্তু তখনই অভিরাজবাবুর ফোন আসে। হ্যালো সমরেশ। হ্যাঁ বলো। এত রাতে ফোন করে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। হ্যাঁ বলো না, কি ব্যাপার বলো। জ্যোতির বিষয়ে কিছু কথা বলার ছিল। তড়িঘড়ি করে ফোনের স্পিকারটা বন্ধ করে সমরেশবাবু বলেন, হ্যাঁ অভিরাজ বলো। আসলে ফোনটা নিয়ে একটু সরে এলাম, উমা যাতে সত্যিটা না জানতে পারে। আচ্ছা বলছিলাম, আমরা জ্যোতির ফোনটা খুলে ফেলেছি। দু একদিনই সব পরিষ্কার হয়ে যাবে যে কেন এরকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছিল। হ্যাঁ কিন্তু আর কি হবে ওসব বের করে? যার জন্য এসব, সেই তো ছেড়ে চলে গেছে আমাদের। আচ্ছা আজ এটুকুই থাক, সমস্ত প্রমাণ হাতে পেয়ে আবার তোমাকে পরে জানাচ্ছি। আচ্ছা। ফোনের কথা না শুনতে পেয়েও উমা যেন আবার আগের মতো পাগলামি শুরু করল। অভিরাজের ফোন আসার পর উমার মনে আবার ভ্রান্ত ধারণা আসতে শুরু করল। সেদিনের পর থেকে উমার হাবভাব আরও খারাপ হতে লাগলো। মনে হলো একাই কারোর সঙ্গে গল্প করে যাচ্ছে, যেখানে উমার প্রশ্নগুলো হয়তো শোনা যাচ্ছিল, কিন্তু উত্তরের জন্য কোনো বক্তা চোখে পড়ে না। এমন অবস্থা দেখে সমরেশবাবু দিন দিন ভেঙে পড়ছিল। ওনার মনে হতে লাগলো ওনার মা আর ভাইয়ের মতো ওনার মেয়ের আত্মাও ঘুরছে হয়তো ওনার বাড়ির চারিপাশে। তিনি যে এসবে বিশ্বাসী তা অভিরাজবাবুও জানতেন। বিশ্বাসটা আরও দৃঢ় হলো যখন সমরেশবাবুর ফোনে টাকা ডেবিট হওয়ার মেসেজটা আসে। তিনি সরাসরি স্ত্রী উমাকে প্রশ্ন করলেন, যদিও প্রশ্ন করাটাও বৃথা, কারণ উনি এখন নিজের খেয়ালে। তাও সমরেশবাবু বললেন, তুমি কি টাকা তুলেছ? কোথায়? কিসের টাকা? আরে ফোনে মেসেজ এলো যে টাকা তুলেছে কেউ। এই অ্যাকাউন্টের এটিএম তো জ্যোতির কাছে ছিল। হ্যাঁ কিন্তু কিন্তু আবার কি? আমি বলেছিলাম না আমার মেয়ে এখনো আমার কাছেই আছে। বাজে কথা বলো না তো, যেটা বাস্তব সেটাই মানতে শেখো। এই বলে তিনি উমাকে চুপ করিয়ে দিলেন আর ব্যাংকে ফোন করে এটিএম বন্ধ করার জন্য বললেন। কিন্তু তা করে আর কি লাভ? অ্যাকাউন্ট এখন শূন্য। শোকের মুহূর্তে সমরেশবাবু আর এই বিষয়ে মাথা ঘামালেন না। মেয়ের মৃত্যু আজ নিয়ে প্রায় 2 মাস কেটে গেল। শহরে থাকার এই একটা ভালো গুণ, দুটো দিক দিয়েই ভালো অথবা মন্দ, যে পাশের বাড়ির কিছু হলে কেউ টের পাবেই না। সেই রকম জ্যোতির মৃত্যুর খবরটা আশেপাশের কেউ জানেইনি। সেদিন নবীনবাবু ফোন করেন। হ্যাঁ নবীন বলো। কি ভয়া, দিন তো ঘনিয়ে এলো, এবার একদিন বসা যাক। চলো বিয়ের দিনক্ষণটা ঠিক করা যাক, কি বলো? সমরেশবাবু হতভম্ব হয়ে বললেন, নবীন কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলার ছিল। কি হলো কি বলো তো তোমার ভায়া, এত ঘাবড়ে যাচ্ছ কেন? আর কথা তো তাই হয়েছিল তাই না? ধীরে সুস্থে বলো, আমার তাড়া নেই। হ্যাঁ নবীন বলছি, তোমাকে একটু পরে ফোন করি, এখন একটু ব্যস্ত আছি বুঝলে। আচ্ছা আচ্ছা। এরপর বাস্তবিক থেকে অলৌকিকতায় পরিণত হয় সমরেশ এবং উমার জীবন। তখন থেকে দুজনেই আপন মনে মেয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। আবারও আগের মতো দিন শুরু হয়, যেমনটা জ্যোতির উপস্থিতিতে হতো। ঠিক নিজে কলেজে যাওয়ার আগে মেয়েকে কলেজে পৌঁছে দেওয়া, রান্নার পর প্রথম অংশটা মেয়েকে দিয়ে স্বাদ হয়েছে কিনা জানা সমানভাবে হচ্ছিল, শুধু জ্যোতিরই অনুপস্থিতি ছিল। আর কয়েকদিন পরেই
ফোন কলের রিপোর্টটা আসে। তা নিয়েই অভিরাজবাবু সমরেশের বাড়ি আসে। কেমন আছো সমরেশ? ভালো। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমাদের বাড়ি আসা হলো, কোনো কারণ ছাড়া তো তুমি ফোনও করো না কাউকে। হ্যাঁ ওই আর কি। বৌদি কোথায়? ও রান্নাঘরে, সে এখন মেয়েকে রান্না শেখাচ্ছে। বলছি ফোনের রিপোর্টগুলো এসেছে। কিসের? তুমি জ্যোতির কথা বলছো? হ্যাঁ। আমি আর এসব চাই না, আমরা তিনজনে ভালোই আছি। কথাটা শুনতে হয়তো কেমন লাগছে, কিন্তু আমার আর কিছু করার নেই। বহুদিন পর আমার স্ত্রী একটু সুস্থ হয়েছে, সে জ্যোতির খেয়ালে ভালোই আছে। আমি তো আমার মেয়েকে হারিয়েছি, তাই আমি চাই তুমি এই ইনভেস্টিগেশনটা বন্ধ করো। কারণ যত এই বিষয়ে আলোচনা হবে ততই বাইরের লোক জানবে, আর এর ফলটা উমার জন্য খুব একটা ভালো হবে না। ও ছাড়া তো আমার আর কেউ নেই, তাই দয়া করে তুমি এই কেসটা বন্ধই করে দাও। অভিরাজবাবুও ওনার কথা মতো সম্মতি দিলেন, আর বেরোনোর আগে আরও একবার শেষবারের মতো রজনীগন্ধার মালা পরানো ছবিটার দিকে তাকিয়ে ওই ঘরে ঢোকেন। আর তখনই তার হাতে এমন কিছু এলো যা গোটা কাহিনীর মোড়টাই বদলে দিল। এতক্ষণ আপনারা শুনছিলেন দি হাইড অ্যান্ড সিক স্টোরির প্রথম অধ্যায়। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে হাজির হব। আজকে আমাদের গল্পের সঙ্গে যারা বিশেষভাবে যুক্ত ছিলেন তাদের চ্যানেল লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া হলো, আপনারা অবশ্যই চেক আউট করবেন। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।